আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নীরামা এভাবে কেন চুপচাপ বসে আছে রুমে? এসো বাইরে এসো, দেখো রিমান কান্না করছে তাই ফুপির জন্য। মামা ভালো লাগছে না আমার, আমি পরে বের হব। মেঘ কল দিয়েছে নীরাকে, কিন্তু সে ফোন দেখেও কল তুলছে না। তুলব না আমি কল ওনার? কে হন উনি আমার? আর আমি বা কে হই ওনার যে ওনার উপর অভিমান করব? না থাক, উনি কিছু না ভাবলেও আমি তো ভাবি তাকে আমার প্রেমিক পুরুষ বটে, তবে আমি তো কেউ না তার, তাহলে অভিমান করাটা তো বোকামো। কাল নীরা ভার্সিটি থেকে আসার সময় দেখে একটা মেয়ে মেঘকে প্রপোজ করছে, তাকে ফুল দিয়ে ভালোবাসি বলছে। মুহূর্তে নীরার চোখে অন্ধকার নেমে আসে। সে তো ভুলবশত একদিন বন্ধুদের কথা শুনতে মেঘকে ফুল দিয়ে দেয়, তবে সে তো জানতো না। আর মেঘ তাকে সেদিন দুটো থাপ্পড় মারে, সাথে ভাষণও দেয়। আর আজ এই মেয়ে সরাসরি তাকে ফুল দেয়, কিন্তু উনি কিচ্ছু করছে না। ওকে করবেই বা কেন? ওনার প্রেমিকা যে। ওই ডায়েরিতে মনে হয় সেদিন এই মেয়েটার নামই ছিল, তাই হয়তো এরকম করেছেন তিনি। নীরা কিছু আর চিন্তা না করে মেঘের সামনে দিয়ে বাড়ি চলে আসে। পেছন থেকে তাকে রাহি আর রায়হান ডাকছিল বটে, তবে সে তাকায়নি। তাই সেই থেকে মেঘ ওকে কল করে যাচ্ছে, সে কল তুলছেও না, কাটছেও না। অনেকক্ষণ পরে নীরা নিচে নেমে আসে কিছু খেতে। সে ডাইনিং রুমে পানি খেতেই তার চোখ ছানা বড়া। এই সে কাকে দেখছে? মেঘ। ইনি আবার কখন এলেন? নীরার গলায় মনে হয় বাত পড়ে যায়, তার নাকে মুখে পানি উঠে যায়। নিহাল দৌড়ে এসে নীরার পিঠে আলতো করে চাপড়ে ওকে শান্ত করতে থাকে। এই মেয়েটাকে নিয়ে যে কোথায় যায়? সামান্য পানি খেতে তোর ধ্যান কই থাকে রে? দেখে শুনে খাবি না? এখন ঠিক লাগছে? মেঘ মুস্কি মুস্কি হেসে যাচ্ছে। নীরা আর কিছু না বলে কিচেনে যায়, কি আছে দেখতে, আর খাবার নিয়ে তার রুমে যায়। যেতে উকি দিয়ে আবার দেখে নেই মেঘকে। মেঘ একটু আগে এসেছে। সে মূলত নীরার ফোন না ধরার কারণে আর ওর ভুল ধারণা দূর করতে এসেছে, কিন্তু সবাই জানে ও রিমনের সাথে এসেছে, সাথে ওর আম্মু। নীরা খাবার খেয়ে নেয়, কিন্তু তার এখনও অভিমান জমে আছে মেঘের উপর। তাই সে ঠিক করে সে কথাই বলবে না। রিমানকে নিয়ে তখন খেলা করছিল মেঘ। মনি ওকে নীরা উপরের রুমে আছে বলে, যদি রিমান কান্না করে তাহলে নীরার কাছে দিয়ে আসতে। আর নীরা শুয়ে শুয়ে তার ফোন দেখছিল। সে এতটাই মগ্ন ছিল ফোনে যে তার রুমে মাত্র কেউ এসেছে তার টেরই পায়নি। মেঘ রিমানকে নিয়ে হাঁটতে হাঁটতে নীরার রুমে আসে, আর এসেই দেখে নীরা ফোন টিপছে। কাল থেকে এত ফোন দিচ্ছি, তুলছো না কেন? হঠাৎই মেঘের কণ্ঠ শুনে নীরা হকচকিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখে মেঘ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর কোলে রিমান। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কানে শুনতে পাও না কি বলেছি আমি? মেঘের ধমকে নীরা দুঃখ পায়, তাই সে বলে, আমার ফোন আমার ইচ্ছে হয়নি তাই ফোন তুলিনি আমি। তাই নাকি অন্য কোনো কারণ? না, অন্য কি কারণ? না মানে কাল ওই মেয়েটা। বলে একটা বাঁকা হাসি দেয় মেঘ। কি মেয়ে? কোন মেয়ে? আর আপনার প্রেমিকা আপনার একান্ত বিষয়। আপনাকে কে কি বললো না বললো তাতে আমার কি? আমার ইচ্ছে হয়নি তাই কল ধরিনি। কিন্তু আমি তো কিছু বলিনি, তুমি নিজ থেকে বলছো সব। বাই এনি চান্স তুমি কি জেলাস? না, মোটেও না। আপনার জিএফ আপনার ব্যাপার, আমার কি তাতে? তোমার কিছু না? না। ওকে, তাহলে তো ভালোই। আচ্ছা নাও রিমানকে, তোমার জন্য কান্না করছে। এই বলে রিমানকে নীরার কোলে দিয়ে সে বসে পড়ে বিছানায়। আর নীরা হতভম্ব, কারণ তার বেশ লজ্জা লাগছে নিতান্তই। রিমান আমায় খুব ভালোবাসে, সেদিনের বেশি সময় আর আমার কাছেই থাকেও। তাই এখন কোলে নেওয়া মাত্রই ও বিড়াল ছানার মতো বুকে লেপটে যায়। আর নীরা ওকে আদর করতে থাকে। মেঘ শুধু দেখে যাচ্ছে। ওর এখন কেমন যেন রিমানের উপর হিংসা হচ্ছে। ও মনে মনে বলে, রিমান রে, তুই খুব লাকি রে, কি সুন্দর তোকে আদর করছে দেখ। ইস, এই সৌভাগ্যটা যদি। নীরা চুপচাপ রিমানকে নিয়ে বসে আছে। সে কোনো কথাই বলছে না মেঘের সাথে। কিছুক্ষণ পর নীলা এসে রিমানকে নিয়ে যায়, আর মেঘ ও নীরাকে নিচে ডাকে খাওয়ার জন্য। এভাবেই কাটছিল সবার দিন। অনেক দিনই পেরিয়ে গেল চোখের ফাঁকে, কিন্তু হঠাৎই ঘটল নীরার সাথে আরেক কাণ্ড, যার দরুন ও অনেক ভয় পেয়ে যায়। আর তার হঠাৎ আবছা আবছা অতীত তার সামনে ভাসতে থাকে। সেদিন নীরাকে রাহি মেঘের সাথে মেয়েটার কথা বলে। ওই মেয়েটা ওর জিএফ না। মেয়েকে ফুল দেওয়ার জন্য আর ভালোবাসার কথা বলার জন্য মেয়েটাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে।
ওর কথা শুনে নীরা অনেক খুশিও হয় বটে, তবে তা মুখে বলে না। সেদিন বাড়ি ফেরার সময় নীরা একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার অতীতের অ্যাক্সিডেন্টের দৃশ্য চোখের সামনে আবছা কুয়াশার মতো ভাসতে থাকে। সে যেন নড়তে ভুলে যায়। গাড়িটি যেই না ওকে বাড়ি দিবে ঠিক তখনই নীরাকে কেউ টান দেয়, যার ফলে সে বেঁচে যায়। তার বুকে এসে ঠাঁই হয় নীরার। গাড়িটি ওকে কিছু করতে না পারায় চলে যায় তৎক্ষণাৎ। আর নীরাকে যে বাঁচায় সে মেঘি। নীরা মুহূর্তেই অজ্ঞান হয়ে যায়। মিসেস রহমান, আপনারা তো জানেনই ওর অনেক কিছুতেই সমস্যা। তাছাড়া ওর লাইফ রিস্কে আছে। এতবার ওর মাথায় চাপ পড়লে যে কোনো সময় ও বড় কোনো বিপদের সম্মুখীন হবে। এখন কেমন আছে আমার নীরা? জ্ঞান না আসা পর্যন্ত বলতে পারছি না কিছু, তবে আশা করি ভালো হয়ে যাবে। আর এখন আপনাদের ওর আরও বেশি খেয়াল রাখতে হবে। আপনারা ওকে অন্য জায়গায় নিয়ে যান। কয়েকদিন হই হল্লোড়ের মধ্যে থাকলে ও কিছুটা হালকা হবে। ধন্যবাদ আপনাকে, আমরা চেষ্টা করব। নীরার জ্ঞান ফিরলে তাকে নিয়ে বাড়ি চলে যায় সবাই। মনিকে মেঘ ফোন করে নীরার কথা বলতেই তিনি চলে আসেন। আর ডাক্তার ছিল নীরার বাবার বন্ধু, যিনি সবসময় নীরার চিকিৎসা করে থাকেন। আর নীরার ব্যাপারে সব জানেন তিনি। আজ তো শুধু তোমাদের একটা উদাহরণ দিলাম কেবল, পরবর্তী আঘাত আরও ভয়ঙ্কর হতে পারে। রবিন, যে প্রতিশোধের খেলা তুমি খেলেছো, তাই একদিন তোমার বিপদ আসবে, দেখো তুমি। তুমি কথা বলো না একদম। আমি শেষ করব ওই মেয়েকে। নীরা এখনো একটা ঘরের মধ্যে আছে, যার ফলে সে কথাও বলছে না কারোর সাথে। তার চোখের সামনে এখনও তা ভাসছে। তার কানে বাজছে আর্তনাদ, কাউকে বাঁচানোর জন্য কারো ব্যাহত গলা। নীরা, তুমি কথা না বললে কিভাবে হালকা হবে? দেখো, যা হয়েছে তা কেবল একটি দুর্ঘটনা। ভুলে যাও কি হয়েছিল তোমার সাথে। আর চলো, এখন তুমি আপু সহ আমাদের বাড়ি যাবে। রিমান তো আজ আমার সাথে যাবে, আর ও তো ওর ফুপিকে ছাড়া থাকতেই পারে না, তাই তুমি এখন আমার সাথে যাবে। নীলা আপু তো থাকবেই। মেঘ নীরাকে নিয়ে যাবে ঠিক করে। আগের মেঘের মাও নীরাকে খুব ভালোবাসে। বলতে গেলে ওই বাড়ির সবাই ওকে ভালোবাসে। মেঘ মনিকে বললে সে রাজি হয়, কিন্তু নীরা বলে সে যাবে না। মেঘ এক প্রকার নীরাকে তুলে নিয়ে যায় বলতে গেলে। সন্ধ্যায় সবাইকে নিয়ে আসে মেঘ। নীরাকে দেখে অনেক খুশি হয় সবাই। নীরাও সবার সাথে মিশে যায় খুব সহজে। কে এই রবিন? দেখতে কেমন সে? আর আমার নীরারই বা দোষ কি যে ওকে এভাবে মারতে চায়? না না, নীরার লাইফ রিস্কে আছে। ওকে আর একা ছাড়া যাবে না। আমি ওকে আগলে রাখবো। দরকার পড়লে সারা জীবনের জন্য ওকে আমার কাছে রেখে দেব, তবুও ওর ক্ষতি হতে দেব না। নিচে সবাই গল্প করছিল। মেঘও গিয়ে বসে সেখানে। নীরা প্রায় ভুলেই গিয়েছিল আজকের ঘটনা। ও সবার সাথে হেসে হেসে কথা বলছিল, আর মুগ্ধ নয়নে মেঘ তাকে দেখেই যাচ্ছিল। নীরা পাখি, আমি ঠিক করে নিয়েছি তোমাকে ছাড়া আমার বাঁচা মুশকিল। অতি শীঘ্রই আমি তোমাকে নিয়ে আসবো আমার কাছে। মনে মনে বলে মেঘ। খাবার দাবার শেষে সবাই শুতে চলে গেল। নীরা নিশির সাথে থাকবে, আর তাই সে জামা পাল্টিয়ে নিল। একটা ঢিলা টি শার্ট আর প্লাজো পরেছে। চিকন দেহে বাতাসের ন্যায় ঢুলছে টি শার্টখানা। যেই শুতে যাবে ঠিক তখনই কানে আসলো রিমানের অঝরে কান্নার আওয়াজ। দ্রুত ছুটে গেল নীরা রুম থেকে। নীলা রিমানকে নিয়ে হাঁটছে। নীরাকে দেখেই বলল, দেখেছো নীরা, ও আজ ঘুমাচ্ছেই না, কান্নাই করে যাচ্ছে। ওকে তুমি আমার কাছে দাও ভাবি, আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসবো তোমার কাছে। না না, তুমি ঘুমাও, ও তোমাকে জ্বালাবে। ও ওর ফুপির কাছে থাকবে, তাই না রিমান বাবা? বলে সে রিমানকে নেয়। ছোট বাচ্চাটাও কেমন ফুপ্পির আদুরে ছোঁয়া পেয়ে নিমেষে চুপ হয়ে গেল। জায়গা করে নিল ফুপ্পির বক্ষে। দেখেছো ভাবি, বললাম না আমি, ও আজ ওর ফুপির কাছে থাক, কানা করলে আবার দিয়ে আসবো তো। কিন্তু তুমি ঘুমাবে না নীরা? আরে ঘুমাবো, তুমি যাও ঘুমাও, আমি ওকে রাখছি। নীলা ভরসাযুক্ত স্থানে রিমনকে দেখে তার রুমে গেল। এমনিতে তার মাথা ব্যথা করছিল, তার মধ্যে রিমানের এই কান্না। ভাগ্য ভালো নীরা নিয়েছে ওকে, তা না হলে রাগের বসে দু একটা বসিয়ে দিত। অপর থেকে সব লক্ষ্য করছিল মেঘ। নীরা রিমানকে নিয়ে হলরুমে হাঁটছিল, তাকে এটা সেটা বলে ঘুম পাড়াচ্ছে। প্রায় মিনিট 15 পরে দেখে মেঘ দুটো মগ নিয়ে এগিয়ে আসছে তার দিকে। রিমান ঘুমিয়েছে? হ্যাঁ। ওকে আমার কাছে দাও, আর তুমি এই মগগুলো নিয়ে দাঁড়াও, আমি যাবো আর আসবো। এটা বলে সে রিমানকে নিয়ে যায় নীলার রুমে, আর অল্প সময় পর চলে আসে। নীরার হাত থেকে একটি মগ নিয়ে বলে, খেয়ে নাও কফি, না হলে ঠান্ডা হয়ে যাবে। নীরা খেয়ে বলে, খুব ভালো কফি বানান তো আপনি, খুব।
এভাবে দুজনে কিছুক্ষণ কথা বলে যে যার বরাদ্দ করা রুমে চলে যায়। দুদিন পর নীরারা চলে আসে তাদের বাড়ি, কিন্তু বাড়ি এসে তার মাকে দেখে তার কাছে কেমন যেন লেগে উঠল। মার চোখে মুখে আগের মতো হাসি নেই। তার মা কি কোনো কারণে আপসেট? মুখে তার রাজ্যের আতঙ্ক। আজ ভার্সিটি থেকে ফেরার পথে নীরার সাথে দেখা হলো এক অচেনা লোকের সাথে, যাকে সে চেনে না, কিন্তু মন বলছে সে তার অনেক পরিচিত। কিন্তু তার কেমন যেন ভয় লাগছে। ওনাকে সে আরও একবার দেখেছিল, যার সাথে সে ধাক্কা খেয়ে ভার্সিটির মাঠে পড়ে গিয়েছিল। তার ভাবনার মধ্যে একটা শব্দ তার ভয়ের রেশ আরও দ্বিগুণ করে দেয়। আদ্রি বেটা। এই শব্দটা তার চেনা মনে হচ্ছে, তবে সে মনে করতে পারছে না কে ডাকতো কে এই নামে। বেটা, তোমার মা বাবা কেমন আছে? মা ভালো, তবে বাবা নেই। বাবা কোথায়? মারা গেছে। কখন? কিভাবে? জানি না। আমি জানি, তোমার বাবা মারা যায়নি, মেরে ফেলা হয়েছে। কি? হ্যাঁ, কেন তুমি জানো না? না। কিভাবে মরেছে জানতে চাও তুমি? হ্যাঁ। তাহলে শোনো তো। আর বলতে পারল না, তার মধ্যেই রাহি বলল, এখানে কি করছিস তুই? আন্টি তোকে কল দিচ্ছে, কলে না পেয়ে আমায় দিল, চল বাসায়। দাঁড়া, আঙ্কেলটা আমায় কি বলে শুনি। কোথায়? কেউ নেই তো। নীরার সামনে দেখে সত্যিই কেউ নেই। রাহি তাকে নিয়ে চলে যায়। তুমি আমায় এতদিন মিথ্যে বলেছো মাম্মাম। পাপাই মারা যায়নি, পাপাকে মেরে ফেলা হয়েছে। তুমি আমায় বলনি কেন? কে বলেছে তোমায় এইসব কথা? আমি শুনেছি আজ। আমার থেকে কেন লুকালে তুমি বলো মা? আমি কি ওনার মেয়ে না? সব কথা জানে কি অধিকার নেই আমার? কেন আমি জানি না কিছু? কি হয়েছে বলো না আমায়। শোনো, মার কিছু হয়নি। তোমায় এই কথা কে বলেছে? আর তোমার পাপার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি জানো তো? না, ওই আঙ্কেল তো বললো। ভুল বলেছে, তুমি যাও, উপরে যাও। কিন্তু উপরে যেতে বলছি তোমায়, যাও তুমি। আজ পারিনি তো কি হয়েছে? তোমার মেয়ে জানবে তার বাবার মৃত্যু তাকে বাঁচাতে গিয়ে হয়েছে। ঠিক তখন তোমার মেয়ে অতি শোকে। কেন আমার মেয়ের পেছনে পড়ে আছো তুমি রবিন? মুক্তি দাও। না না না, সবাইকে শেষ করব আমি। সূর্যের তাপে চারদিক হয়ে আছে গরম, কাঠফাটা রোদ। গরমে সবার অবস্থা কেমন কাহিল, তেমন সবার মাথা গরমও। নীরারও মাথা গরম হয়ে গেল যখন শুনল ওর অজানায় আজ ওর বিয়ে। ঠিক কার সাথে সে জানে না, তবে সে তো ভীষণ ভালোবাসে তার মেঘ ভাইয়াকে। আর এখন সবাই ওকে কেন বিয়ে দিয়ে দিবে? রাহি ভীষণ খুশি, সবাইকে দেখলাম মোটামুটি খুশি, কিন্তু বিপত্তি করলাম আমি বিয়ে করব না মাম্মাম। আমি এক্সামটা দিই, তারপর না হয় যা করার তোমরা করো। পাভেল এসে বলল, নীরা এখনো ছোট, আর ওকে আমরা এত তাড়াতাড়ি বাড়ি ছাড়া করতে চাই না। বিয়ে সবার কথা দ্বারা বুঝলাম বিয়ের কথা আরো আগ থেকেই চলছে, কিন্তু আমি মেঘ ভাইয়াকে ভালোবাসি কথাটা বলতেও পারছি না। রাগ করে রুমে চলে আসি। আমি বিয়ে করব না মা। বিয়ে হবে আজ সন্ধ্যাবেলায়, সবাই আসবে, রেডি থেকো। না, আমি তোমায় ছেড়ে যাব না। বিয়ে করব না আমি। আর আমি যাকে চিনি না জানি না তার সাথে কিভাবে থাকবো মাম্মাম? তুমি ওকে চেনো, খুব ভালো মতোই চেনো। আর তোমার ভালোর জন্য বিয়েটা হচ্ছে। আশা করি আমার কথার অবাধ্য হবে না তুমি। মাম্মাম আমি আমার কথা এখানেই শেষ। রাহি, আমি মেঘ ভাইয়াকে ভালোবাসি। এই বিয়ে আমি করব না। আরে রাজি হয়ে যা, হতে পারে ভালো কিছু হবে। না, আমি বিয়ে করব না। শত না করার পরও ওকে বিয়েতে রাজি হতে হয়। এত আদরের মেয়ে মনির, সে এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিতে চায়নি, কিন্তু মেয়েকে ভালো রাখতে হলে তাকে এখান থেকে দূরে রাখতে হবে, একটা ভরসাযুক্ত মানুষের হাতে তুলে দিতে হবে। আর তাকে তিনি পেয়েছেন, যে তার মেয়েকে ভালো রাখবে, পাশে থাকবে সব সময়। নীরা, আজ তুমি বিয়ে না করলে সবার সামনে আপার মাথা কাটা যাবে। আর তোমার ভালোর জন্য সব করা হচ্ছে। প্লিজ রাজি হয়ে যাও, শাড়িটা পরে নাও প্লিজ। ওরা চলে আসবে, আর ওরা তোমার অপরিচিত কেউ না, আমাদের মতো। ওরাও তোমাকে ওদের মেয়ের মতো ভালোবাসবে। নীরা কোনো কথাই বলছে না কারোর সাথে। নীলা বেশ খুশি। নীলা আর রাহি এসেছে নীরাকে সাজাতে। ননদিনী আমার, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর এত মন খারাপ করো না। যার সাথে তোমার বিয়ে সে তোমার খুব কাছে। অনেকক্ষণ হলো বরপক্ষের সবাই চলে এসেছে, কাজীও এসে বসে আছে, অপেক্ষা কেবল বউয়ের। নীলা আর রাহি খুব সুন্দর করে সাজিয়েছে নীরাকে, কিন্তু নীরা শুধু পুতুলের মতো চুপচাপ বলছে। তার ভীষণ অভিমান হয়েছে তার মায়ের উপর। সে বরকে দেখেও নি, চায়ও না দেখতে। সে তো মেঘকে ভালোবাসে,
পুরো সময় একটুও পাবেল ঘর থেকে বের হয়নি। সারা সময় নিজেকে ঘরে বন্দি করে রেখেছে, কারোর সাথে কথাও বলেনি। এদিকে নীরাকে বউরূপে দেখে বুকের বাম পাশটা লাফিয়ে উঠল বরের। কি সুন্দর লাগছে তার জান পাখিকে। সে এক ধ্যানে তাকিয়েই আছে, কিন্তু নীরা এতটাই ঘুরেছিল যে সামনে কে আছে তার বর রূপে সে খেয়ালই করেনি। তার ধ্যান ভাঙল তখন যখন কাজী নাম বলল। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এত আরে এ তো মেঘ ভাইয়া, তাহলে বিয়ে কি? ভেবেই রাহির দিকে তাকাতেই দেখি সে মুচকি হাসছে, ভাবিও হাসছে, আর আমার কানে কানে বলছে, কি গো ননদিনী, পাত্র পছন্দ হয়েছে তো নাকি? কি বলবো কিছু বুঝতে পারছি না আমি। এর মধ্যে বিয়ে পড়ানো শুরু হয়ে গিয়েছে। পুরোটা সময় যেন নীরা ঘোরের মধ্যে ছিল। সে কি হচ্ছে বা কি করবে কিছুই বুঝছে না। তার হুঁশ আসে তখন যখন কাজী বলে, মা কবুল বলো। হুম হুম কবুল বলো মা। চুপচাপ বসে আছি, কি বলবো কিছুই বুঝতে পারছি না। রাহি এসে ধাক্কা দিয়ে বলে, এই নীরা, তুই না বললি মেঘ ভাইয়াকে ভালোবাসিস? তাহলে এখন যখন তার সাথে বিয়ে হচ্ছে, তাহলে তুই চুপ করে বসে আছিস কেন? কবুল বল। অনেক সময় নিয়ে নীরা কবুল বলে, মেঘও বলে। এভাবে কিছু সময়ের ব্যবধানে নীরা হয়ে যায় আদিতা মেহরিন সাইদ, মানে আরিয়ান সাইদের অর্ধাঙ্গিনী। সকলে খাওয়া দাওয়া শেষ করে বসেছিল হলরুমে। নীরা তার ঘরেই ছিল। সে আর একবারও বের হয়নি। নিজের মনের মানুষের সাথে বিয়ে হলেও মা কেন তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল, সেই জন্য মায়ের উপর একটু অভিমান ছিল বটে। কিন্তু একটু বাদে মনি এসে বলে, মা, তুমি আমার একমাত্র সম্বল। তোমার ভালো থাকা সবার আগে আমার কাছে। এত আগে তোমাকে বিয়ে দেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু পরিস্থিতি এমন। তুমি দয়া করে আমার ভুল বুঝো না। বলেই সে কেঁদে দেয়, সাথে নীরাও কান্না করে দেয়। মাম্মা আমি তোমার কাছে থাকবো, আমি যাবো না কোথাও। না মা, বিয়ে হয়ে গেলে মেয়েকে তার শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হয়। আর তোমাকে তো ওরা অনেক ভালোবাসে। এভাবে বলো না মা, ওরা কষ্ট পাবে। আরও টুকটাক কথা বলে মনি চলে যায়। রাত যখন 10টা তখন মেঘের মা এসে নীরাকে তাড়া দিতে থাকে, কারণ তারা এখন বেরিয়ে যাবে আর সাথে করে তাদের বৌমাকেও নিয়ে যাবে। নীরা অনেক কান্নাকাটি করছিল সে যাবে না, কিন্তু মনি জোর করে তার জামা কাপড় গুছিয়ে দেয় আর ওকে বোঝাতে থাকে। ঠিক তখনই মেঘ আসে নীরার রুমে আর সবাইকে বলে নিচে যেতে। সে নীরাকে নিয়ে আসছে। তাড়াতাড়ি চলো নীরা, আমাদের বাড়ি ফিরতে হবে। আর যদি না বলো তাহলে এখন সবার সামনে তোমাকে কোলে করে নামাবো। এখন তুমি বলো কি করবে, নিচ থেকে যাবে নাকি কোলে? না, আমি হেঁটে যেতে পারবো। বলে নীরা মেঘকে রেখেই আগে বেরিয়ে যায়। নীরা যাওয়ার সময় অনেক কান্নাকাটি করেছে। আরে তুমি এর আগেও তো ওই বাড়িতে গিয়েছো, তাহলে এত কান্না করছো কেন? আমি আগে ওই বাড়িতে বেড়াতে গিয়েছি, একেবারে চলে যাইনি। এখন তো আর বেড়াতে যাচ্ছি না। হুম বুঝলাম। আচ্ছা আর কান্না করো না, আমি তোমাকে চকলেট দেব। আমি কি বাচ্চা যে আপনি কান্না থামানোর জন্য বলছেন চকলেট দেবেন? না, বাচ্চা কেন হবে, তুমি তো হবে। না থাক, বলবো না, তুমি এখনো বাচ্চাই। কথা বলতে বলতে তারা চলে এসেছে। আগে থেকে নিশির মা দাঁড়িয়েছিল বাইরে। আমাদের দেখে এগিয়ে গেলেন। বাড়ি থেকে নামতেই হঠাৎ নিশি নেমে এসে মেঘ ভাইয়াকে বলল, আরে আরে, ও হেঁটে কিভাবে যাবে? কোলে না ওকে ভাইয়া। না নিশি, আমি যেতে পারবো, কোলে নিতে হবে না। না না, এটা হয় না, কোলে নিতে হবে তো। কথায় কথায় মেঘ ভাইয়া কোলে নিয়েই নেয়। খুব লজ্জা লাগছিল বটে। মেঘ নীরাকে তার মায়ের কথা মতো নিশির রুমে গিয়ে বসিয়ে দেয়। আর তখনই ওর মা এসে বলে, মেঘ যাও তুমি, ও বিশ্রাম নিক। কিছু বলতে চেয়েও বলতে পারেনি মেঘ। কি বা বলবে? সে রুমে ঢুকতে দেখে ভিতর থেকে বন্ধ। নিশি আর ওর ভাই কি করছে, তো মেঘকে অন্য রুমে যেতে বলে। অনেকক্ষণ মেঘ নিশির ঘরে বাহানা করে উকিঝুঁকি দিল, কিন্তু না, ওর মা বসেই আছে নীরার সাথে। এই আম্মু কি আজ ওকে একা ছাড়বে না? কখন থেকে বসে আছে, একটু কি কথাও বলতে পারছি না। আচ্ছা আজও কি নিশির সাথেও থাকবে কে জানে বাবা। বলে মেঘ চলে যায়। 12টা 23 বেজে গেল। মেঘ তার ঘরেই ঢুকতে পারছে না। একটু আগে নীরাকে মেঘের রুমে বসিয়ে গেছে মেঘের মা। আর মেঘ ঢুকতে যাবে ঠিক তখনই নিশির ওকে টাকার জন্য ধরে। এই কিসের টাকা দেবো রে? আর টাকা রুমে যা, ভাগ, এখন আমি ঘুমাবো। না না ভাইয়া, তা হয় না। কত সুন্দর করে তোমার রুম সাজালাম। যদি টাকা না দাও তাহলে তোমার বউকে নিয়ে আমি আমার রুমে চলে যাব, তখন দেখো কি হয়। মেঘ ওদের টাকা দিতেই তারা চলে যায়। মেঘ রুমে এসে দেখে নীরা গালে হাত দিয়ে বসে আছে। কি হয়েছে, এভাবে বসে আছো কেন? আপনি কত কিপটা। কি আমি কিপটে? হ্যাঁ তো, ওদের মাত্র এই কটা টাকা দিলেন, আমি হলে 10,000 টাকা নিয়ে ছাড়তাম।
মেঘ কাশতে শুরু করলো। এই মেয়ে কি বলে, নিজের বাসর সাজানোর টাকা নিজেই নেবে, আসলে একটা বাচ্চা মেয়ে। এত ভারী শাড়ি পরে ঘুমাতে পারবে? আমি চেঞ্জ করব। বলে নীরা ওয়াশরুমে যায় আর শাড়ি বদলে টি শার্ট আর প্লাজো পরে আসে। একে তো সুন্দরী, তার মধ্যে ওর বিয়ে করা বউ, আবার তার উপর আজ বাসর রাত। এই মেয়ে কিনা একটা টি শার্ট পরলো, কি সুন্দর লাগছে। কিন্তু এই মুহূর্তে মেঘ শুধু ঘামছে। নীরা বিছানায় উঠেই বলে, শুনুন ভাইয়া, আমি অগোছলভাবেই শুই, আর টি শার্ট না পরলে ঘুমোতে পারি না। তাই আপনি যদি কিছু বলেন তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি এইভাবেই ঘুমোবো। মেঘ হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, কি বললে তুমি মাত্র? আমি অগোছলভাবে শুই। না, তার আগে কি বলেছি? আমায় কি ডেকেছো? ও ভাইয়া। হাজবেন্ডকে কে ভাইয়া ডাকে? ও আসলে আগে ডাকতাম তো তাই। দাঁত কেলিয়ে বলে নীরা। আর যেন না শুনি। আর এখন থেকে তুমি বলে ডাকবে, ভাইয়া না। ওকে, আমি চেষ্টা করব। মেঘ সবে শুতে আসবে, ঠিক তখনই নীরা তাকে দাঁড় করিয়ে বলে, দাঁড়ান দাঁড়ান। নীরা চিৎকারে সে ভয় পেয়ে দাঁড়িয়ে যায় আর বলে, কি হয়েছে কি হয়েছে? আরে আরে বলতে বলতে সে হঠাৎ মেঘকে সালাম করে। আরে সালাম করছো কেন? আমি ভুলে গিয়েছিলাম বাসর রাতে নাকি বরকে সালাম করতে হয়, তাই এখন করলাম। মেঘ হেসে দেয় আর বলে, ও আচ্ছা তাই। তা বাসর রাতে তো আরো অনেক কিছুই করে, তা আমি ঘুমোবো। বলে নীরা বিছানায় উঠে শুয়ে পড়ে আর মেঘও হেসে শুয়ে পড়ে নীরার পাশে। দুদিন কেটে গেল। আজ নীরা মেঘের সাথে তার বাড়ি যাবে। সকাল সকাল তাই সে রেডি হয়ে বসে আছে। কি হলো, এত সকালে তুমি রেডি কেন হয়েছো? আরে আজ তো আমাদের বাড়ি যাব, তাই। আপনি না না মানে তুমি ওঠো তাড়াতাড়ি প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে। বলে মেঘ উঠে যায়। মাত্র এসে পৌঁছালো নীরাদের বাসার সামনে। নীরা নেমেই দৌড়ে ভেতরে চলে যায়। পেছনে মেঘও আসে। সে ভেতরে গিয়েই সবার সাথে কথা বলতে শুরু করে। এদিকে মনি মেয়েকে পেয়ে ভীষণ খুশি হয়। মেঘের সাথেও সবাই কুশল বিনিময় করে। সবাই আছে মাম্মাম, কিন্তু আসার পর থেকে পাভেল ভাইয়াকে দেখছি না, সে কোথায়? আচ্ছা, হয়তো রুমে। ছেলেটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না তেমন। কেন জানি না কি হয়েছে। আরে নীরা পাখি, কখন এলি? নেহাল ভাইয়া কেমন আছো তুমি? এই তো একটু আগে এলাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। এভাবে সারাদিন কেটে গেল। খাওয়া দাওয়া শেষ করে নীরা আর মেঘ তার রুমে চলে যায়। বিকেলে রাহিকে ফোন করে বাসায় আনায় নীরা। দুই বান্ধবী বসে বসে আড্ডায় দিতে থাকে। এই মেয়ের চোখে কি আমি পড়ছি না? বান্ধবীকে পেয়ে আমায় ভুলে গেল, একটু পাত্তা দিচ্ছে না। ধুর বাবা। মেঘ মনে মনে নীরা 14 গোষ্ঠী উদ্ধার করছে। তার ভীষণ রাগ লাগছে। নীরা ওকে দেখছেও না। না, এভাবে চলে হবে না। রাহি চলে যাওয়ার পর নীরা মেঘের কাছে এসে বলে, তুমি কি কফি খাবে? কফি আনবো? একদম না, লাগবে না আমার কিছু। কি তুমি রাগ করছো কেন? কি হয়েছে? কিছু না। না না, কিছু তো হয়েছে। তা না হলে এইভাবে রেগে বোম হয়ে আছো কেন? জানো তোমার পুরো টমেটো লাগছে দেখতে। বলে হাসতে থাকে নীরা। আর মেঘের যেন রাগ আরো বেড়ে গেল। একে তো তার দিকে কোনো নজর দিচ্ছে না, অপরদিকে তাকে নিয়ে হাসছে। কি সাহস! মেঘ এক টান দিয়ে নীরাকে সামনে নিয়ে আসে। খুব হাসি পাচ্ছে তাই না? এবার দেখো। বলতেই সে নীরাকে চেপে ধরে। তার সমস্ত রাগ নীরার ঠোঁটের উপর ঝাড়তে থাকে। নীরা কিছু বুঝে ওঠার আগে এইসব হয়। সে কোনো রকম ছাড়া পেয়ে নিচে নেমে আসে। আরে এটা কি হলো, বজ্জাত লোক! খানিকক্ষণ হলো নীরা পাভেলকে দেখতে তার রুমে আসে, কিন্তু তাকে দেখে না। হয়তো বাথরুমে আছে, কারণ পানির আওয়াজ আসছে ভেতর থেকে। সে রুম থেকে বের হতেই যাবে, তখনই হঠাৎ টেবিলে একটা মোটা ডায়েরি দেখতে পায়। হাতে নিবে, তখনই তার মনে পড়ে মেঘের কথা। একবার মেঘের ডায়েরি অনুমতি ছাড়া ধরার জন্য লোকটা তাকে কত কথাই না বলল। এখন সে একই ভুল বারবার করতে চায় না, তাই সে আর ডায়েরিটা ধরেনি। নীরা পাখি। পেছন থেকে পাভেলের কণ্ঠ শুনে সে হাসি মুখে পেছনে তাকায়, কিন্তু এই পাভেলের সাথে কয়েকদিন আগের পাভেলের কোনো মিল নেই। চেহারায় কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে নেই কোনো খুশি। মনে হচ্ছে খুব কাছের কাউকে হারিয়ে সে দেবদাস হয়ে গেছে। ভাই তোমার এই কি অবস্থা হয়েছে? এমন লাগছে কেন তোমায়? তেমন কিছু না, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? আর কখন এলি? আমি ভালো আছি, আর সকালেই এসেছি। আমি তোমাকে দেখলাম না অনেকক্ষণ, তাই দেখা করতে এসেছি। তোমার কি কিছু হয়েছে ভাইয়া? না, আমি ঠিক আছি। আচ্ছা চল, নিচে সবাই আছে। ঠিক আছে। কেটে গেল 2 দিন। নীরা আর মেঘ ফিরে এসেছে মেঘদের বাড়ি। আজ তারা ভার্সিটি যাবে, নীরাও যাবে, কিন্তু মেঘের কাছ থেকে সে আগেই বেরিয়ে যায়। নীরা তার সময় মতো তার শাশুড়ি থেকে বিদায় নিয়ে বের হয়। এখনো কেউ জানে না নীরা আর মেঘের বিয়ের কথা।
হুট করে হয়ে যাওয়ায় কাউকে জানানো হয়নি। এমনকি রাহি বাদে তার ফ্রেন্ডরাও কেউ জানে না। প্রতিদিনের মতোই নীরা আজও একইভাবে ভার্সিটি এসেছে। এসেই যোগ দেয় তার বন্ধু বান্ধবীদের সাথে। ক্লাস নেই দেখে তারা সবাই গাছতলায় বসে আড্ডা দিতে থাকে। মেঘদেরও কোনো ক্লাস ছিল না, তাই তারাও বাইরে দাঁড়িয়েছিল। রায়হান এসেই নীরাকে বলে, এখন কি মেঘবালিকা ডাকবো নাকি ভাবি ডাকবো কিছু বুঝতে পারছি না। তুমি আমায় মেঘবালিকাই ডাকবে ভাইয়া। ওকে ঠিক আছে। এরপর নীরাকে কানে কানে বলে, এই মেঘবালিকা, তোমার বান্ধবীটা এমন কেন? সারাদিন শুধু রাগ করে আমার সাথে, ইচ্ছে করে তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখতে। নীরা হাসতে থাকে রায়হানের কথায়। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। আজ ভার্সিটিতে অনুষ্ঠান আছে, মেঘদের বিদায় আজ, তাই সকাল সকাল তারা উঠে যায়। সবাই সুন্দর করে সেজে গুজে যাবে। আর আজ একটা স্পেশাল দিনও বটে, যা সে মেঘ আর রায়হান জানে, তাই একটু আগে আগেই যাবে তারা। আজও সবাই শাড়ি পরবে, তাই নীরাও পরেছে, রাহিকেও পরতে বলেছে। এদিকে মেঘ শুধু দেখেই যাচ্ছে নীরাকে, আর তার কোনো হুঁশই নেই। এই যে আপনাকে আজ তাড়াতাড়ি যেতে হবে তা না করে আমায় কেন দেখছেন শুনি? যাচ্ছি। তুমি আর রাহিও সাবধানে আসবে। ঠিক আছে। তুমি কি আমাকে তোমার বাচ্চার বাবা হওয়ার অনুমতি দেবে? আমার আম্মু আব্বুকে আমাদের বাচ্চার দাদা দাদি, তোমার বাবা মাকে বাচ্চার নানা নানি, আর নীরাকে বাচ্চার খালামণি, মেঘকে বাচ্চার মামা হওয়ার অনুমতি দিবে কি? রায়হানের এই উদ্ভট প্রেম নিবেদনে উপস্থিত সবাই খুব কষ্টে নিজেদের হাসি চেপে ধরে আছে। এদিকে রাহি হাসবে নাকি কি করবে সে কিছুই বুঝতে পারছে না। এভাবে কেউ প্রপোজ করে, তাও আমি তোমাকে ভালোবাসি তা না বলে সোজা বাচ্চা। রাহিকে নীরব থাকতে দেখে নীরা হালকা খোঁচা মারে, কানের কাছে গিয়ে বলে, কি হয়েছে রাহি? তুই ভাইয়াকে একসেপ্ট করছিস না কেন? নাকি আরো কিছু শোনার ইচ্ছে আছে? তাহলে আমি ভাইয়াকে বলি আরো কিছু বলতে। আরে না না, তেমন কিছু না, এই গর্ধবকে দেখো কি বলছে। এরপর রাহি রায়হানের ফুলটা গ্রহণ করে। সবাই হাততালি দিতে থাকে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, অনেকেই বাড়ি চলে গেছে। শুধু নীরাদের আর মেঘদের কিছু বন্ধু বান্ধবী আছে, আর তেমন মানুষজন নেই। সবাই তখন কথা বলছিল। এদিকে মেঘ তো তার অর্ধাঙ্গিনীকে দেখে যাচ্ছে, যাকে সে সারাদিন দেখে তবুও তার মন ভরে না। মেঘ, আমি বলি কি, এটা তো ভার্সিটি, তুই না হয় তোর বউকে বাড়ি নিয়ে গিয়ে দেখিস। কানের কাছে দাঁত কেলিয়ে বলে রায়হান, চুপ কর শালা। আরে যা, আমি কি ভুল বললাম নাকি? না, তুই তো সব সময় ঠিকই বলিস। এই তো কিছুক্ষণ আগে বাচ্চার মামা বানিয়ে দিলি, নিজেও বিয়ে করিসনি, তোর বউ বিয়ে করেনি, মাঝখানে আমি আর আমার বউ বাচ্চার মামা আঙ্কেল খালামণি হয়ে বসে আছি। বাবা, আরে আর কিছুদিন পরে তো আমি রাহিকে বিয়ে করব, তখনই ঠিকই মামা হয়ে যাবে। কিন্তু শালা আগে নিজের দিকে তাকা, কখন করলি বিয়ে? কিন্তু এখনো আমাকে মামা হওয়ার সুযোগ করে দিসনি। এভাবে যদি আমার আর রাহির বিয়ে হতো তো এতদিনে। থাক, আগে বিয়ে কর, পরে এসব ভাবিস। এই তোমরা কি বলছো গো? কিছুই না, চলো আজ আমি সবাইকে ট্রিট দিব। রায়হান বলে। সবাই যাচ্ছিল, তখনই কোথা থেকে রবি, যে পিকনিকে নীরার সাথে কথা বলতে চাইছিল, মেঘের ক্লাসমেট, এসে নীরার সামনে দাঁড়ায়। নীরা, বলুন। তোমাকে একটা কথা বলতে চাই। এদিকে মেঘের রাগের রাগ বাড়তে থাকে। সে হয়তো বুঝতে পেরেছ কি বলতে চায়, তবুও কিছু না বলে দাঁড়িয়েছিল। হ্যাঁ বলুন ভাইয়া। আমি তোমাকে অনেক ভালোবাসি নীরা, সেই আরও আগ থেকে। যখন তোমাকে দেখেছিলাম প্রথম দিন, সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, সবসময় তোমার পাশে থাকতে চাই। তুমি কি গ্রহণ করবে আমায়? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে রবি। এদিকে নীরার মাথা ঘুরছে। এই ছেলে কি না অন্যের বউকে বিয়ে করতে চায়, তাও আবার মেঘের বউকে। শয়তান ছেলে তো আর জানে না কিছু, কিন্তু এই মেঘকে দেখে মনে হচ্ছে যেন পারলে আমাকে চোখ দিয়েই খেয়ে নেবে। না, এখানে আমার কি দোষ? আমি তো কিছুই করিনি। নীরা রবির দিকে তাকায় আর বলে, দুঃখিত ভাইয়া, আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, তাই এসব বলছেন। না, আমার জানার দরকার নেই। আমি শুধু তোমাকে চাই, আর কিছু না। আমি বিবাহিত ভাইয়া। মিথ্যে বলছো তুমি। আমি জানি আমায় হয়তো তোমার পছন্দ না, তাই এসব বলছো, কিন্তু আমার তোমাকে চাই। বললাম তো আমি বিবাহিত, আর আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি অনেক। আচ্ছা, মানলাম তুমি বিবাহিত, তাহলে তোমার হাজবেন্ড কে? আমি। এবার মেঘের কথায় সবাই তার দিকে তাকায়। আমি ওর হাজবেন্ড। রবি হাসতে হাসতে বলে, এবার এটাও বিশ্বাস করতে হবে? বিশ্বাস করবা না কর, পড়া সত্যি বলছে। এরপর ওদের বিয়ের কথা বলে। উপস্থিত সবাই কেমন যেন একটা ঝটকা খেলো, সবচেয়ে বেশি ফারহান। ও যেন কিছু বিশ্বাসই করছে না। রবি আবারও নীরাকে জোর করলে মেঘ তার সব শক্তি দিয়ে তাকে নাক বরাবর একটা ঘুষি মারে। আমার বউকে টাচ করার সাহস কোথা থেকে পাস তুই?
শুনিসনি ও আমার বিয়ে করা বউ? যদি বউ হয়েই থাকো তাহলে পরের কথাটি মেঘ জানে। সে রবির সাথে অনেক ঝামেলা করে। পরে তাকে রেখে নীরাকে জোরে হাত ধরে ওকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। দেখেই বোঝা যাচ্ছে আর নীরার কপালে শনি আছে। খুব জোরেই গাড়ি চালাচ্ছে সে। দেখো তুমি এত জোরে কেন চালাচ্ছ গাড়ি? আস্তে চালাও। চুপ, একদম কথা বলবে না তুমি। রায়হান রাহিকে বলে। আজ বেচারে আমার শালিটার কি হবে, যেভাবে নিয়ে গেল মেয়েকে ওকে। খুব ভয় করছে আমার। ভাইয়ার যা রাগ, না জানি কি হয়। চলো তোমায় বাড়ি দিয়ে আসি, তা না হলে যদি তোমায়ও কেউ আবার প্রপোজ করে বসে। বলে রাহিকে নিয়ে হেসে হেসে বের হয়ে যায়। প্রায় সন্ধ্যা হতে চলল। নীরা ভয়ে কাঁপছে। বদমাস ছেলেটার জন্যই ওর সাথে আজ কি হতে যাচ্ছে ও জানে না। ইচ্ছে করছে ছেলেটার মাথা ফাটিয়ে দিতে। গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালে নীরা এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। ভেবেছে তার শাশুড়ির কাছে চলে গেলে মেঘ আর কিছু করতে পারবে না, কিন্তু গিয়ে যা দেখলো তাতেও চোখ মাথার উপরে উঠে গেল। আম্মু তোমরা কোথায় যাচ্ছ? আরে নীরা, এসেছো? আসলে আমি আর তোমার আব্বু একটু শহরের বাইরে যাচ্ছি, একটা কাজ আছে। সপ্তাহখানেক বাদে চলে আসব। তুমি আর মেঘ সাবধানে থাকবে। চাচা চাচি নিশি? ওরাও যাবে। নিশি তো নানুর বাড়ি, আর চাচা চাচিও যাবে সাথে। তার মানে আমি একা? না, একা কেন, মেঘ তো আছেই মা। আচ্ছা আমরা বের হই এখন, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যেও আম্মু, আর পৌঁছে ফোন দিও। ঠিক আছে। সবাই চলে গেলে নীরা আস্তে আস্তে রুমের দিকে এগোয়। যেভাবে হোক এই মেঘের থেকে তাকে দূরে থাকতে হবে, তা না হলে রবির সব রাগ আমার উপর ছাড়বে। কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। নীরার সাথেও তা হলো। যার থেকে পালাতে চাইছে সে সামনেই দাঁড়িয়ে। নীরা এবার মনকে শক্ত করে আলমারির কাছে চায়। জামা নিতে, শাড়ি বদলাতে হবে তার। মাত্রই পেছনে ফিরতে মেঘ তার পেট চেপে ধরে। পালিয়ে যাচ্ছ কোথায়? কই কই পালাচ্ছি? আমি তো চেঞ্জ করব, ছাড়ো। কেন কেন ছাড়বো? অন্য কেউ কিছু বলবে বা কেউ সামনে আসলে তো এত পালাই করো না। তা আমার থেকে সবসময় পালাতে চাও কেন? কি হয়েছে, চুপ করে আছো কেন? কথা বলো। তুমি এমন কেন করছো? আমার কি দোষ বলো তো? না, তোমার তো কোনো দোষই নেই। তুমি শাড়ি পরে এত সেজেছো, তাও দোষের না? ও মা, আমার সুন্দর লাগছে, এতে তো কিছু করার নেই আমার। কেউ আমায় পছন্দ করলে এতে আমার কি করার আছে বলো তো? নীরা ইচ্ছে করে মেঘকে রাগাতে চাইছে, কিন্তু সে তো আর বুঝতে পারেনি তার এই মজার জন্য তাকে তার মাসুল দিতে হবে। আর ভাইয়াটারও বা কি দোষ? আমার দেখে ওনার বিবাহিত মনে হচ্ছে না, তাই তিনি এই কথাগুলো বলেছেন। ইস, ভাইয়াটা বোধহয় অনেক কষ্ট পেয়েছে। ও তোমার খারাপ লাগছে ওর জন্য, তাই তো? নীরা খারাপ লাগার অভিনয় করে বলে। একটু। এবার মেঘ ঠোঁটের কোণে দুষ্টু হাসি দিয়ে বলে, তাহলে তোমার এই খারাপ লাগা দূর করা যাক। যেহেতু ওর তোমাকে বিবাহিত মনে হয় না, তাহলে সে ব্যবস্থা করে দেয়া যাক। মানেটা না হয় বুঝতেই পারবে। এখন তৈরি হও নীরা পাখি পানিশমেন্টের জন্য। আমি আর কিছু বলার সুযোগ পায়নি নীরা। তার মধ্যেই তার ঠোঁট দখল করে নিয়েছে মেঘ। নীরা ধাক্কা দিয়েও পারছে না তাকে এক চুলও নাড়াতে। মেঘের শক্তির কাছে সে কেবল একটা মাছি। এদিকে মেঘ পরম যত্ন সহকারে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে সামনে থাকা রমণীকে, যাকে এত বছর ধরে সে চেয়ে এসেছে। নীরার আর মেঘকে সরাতে ইচ্ছা করছে না। এটা তো তার প্রেমিক পুরুষ, যাকে সে ভালোবাসে, খুব ভালোবাসে। মেঘ কোলে করে নীরাকে নিয়ে বিছানায় বসে। এই সন্ধ্যায় দুই মানবী একে অপরকে খুব কাছ থেকে অনুভব করার চেষ্টায় আছে। চেষ্টা করছে যাতে সব সময়ের জন্য নিজেদের সাথে আটকে রাখার। ভালোবাসার মধ্যে এই দুই মানবীর ভালোবাসার সাক্ষী আছে পুরো রুম, আশেপাশের প্রকৃতি, সন্ধ্যার আবহাওয়া, নেই কোনো দূরত্ব। আজ এই দুজন মানুষের মধ্যে অপ্রকাশিত ভালোবাসারা আছে আজ প্রকাশ পাওয়ার আশায়। আছে দুজন তৃষ্ণায় কাতর মানবী, তৃষ্ণা মেটার অপেক্ষায়। রাত 10:23। মেঘ খাবার গরম করছে। যেহেতু বাসায় সে আর নীরা আছে, তাই তার মা রান্না করে গেছে। নীরা মাথা মুছতে মুছতে বলে, এই যে বর্মশাই, হয়েছে আপনার? হয়ে গেছে। তবে তুমি নিচে নামতে গেলে কেন? আমি তো নিয়ে আসছি উপরে। কিছু হবে না, চলো খেয়ে নিই খাবার। বসো তুমি। দুজন খাবার খেয়ে নেয়। সব শেষ করে দেব আমি। আমার মেঘকে আমার থেকে কেড়ে নিয়েছে ওই মেয়ে। আমি শেষ করে দিব ওকে। আমার মেঘকে চাই। মামুনি কি হয়েছে বলো বাবাকে? কেন এত রেগে আছো বলো আমায়? আমার মেঘকে আমার থেকে কেড়ে নিয়েছে ওই মেয়ে। বাবা, তুমি কিছু করতে পারোনি।
আমার চাই মেঘকে, যেভাবেই হোক আমার চাই। দরকার পড়লে ওই মেয়েকে মেরে ফেলো, তাও মেঘকে আমার করে দাও। তা না হলে আমি নিজেকে শেষ করে দেবো বাবা, আমি মরে যাব আমার মেঘকে না পেলে। এত বছর আগে ঘটা ঘটনা যেন রবিন আবার আবছা পরিষ্কার করতে পারল। পুরনো ঘটনা, নিজের বোন মাকে হারানো সেই ঘটনা যেন আমার ঘটতে চলছে। যেই ঘটনার ফলে রাখি চলে গেছে, আজ তার মুখোমুখি তার নিজের আদরের মেয়ে রূপালী। না না, সেই ঘটনা আর হতে দিবে না। দরকার পড়লে সে সোহেলের মতো নীরাকে মেরে দেবে, তবুও মেঘকে সে তার মেয়ের করে ছাড়বে। পুরনো ঘটনা মেটানোর জন্য রবিন যেন এখন থেকে পুরোপুরি তৈরি হয়ে নিচ্ছে। রূপা, মা, তুমি চিন্তা করো না, মেঘকে তোমার হতেই হবে। তা না হলে যে অনেক কিছু হয়ে যেতে পারে। ওই মেয়েকে তো আমি শেষ করবই করব। বলেই শয়তানি হাসি দেয় রবিন। দিন যেতে থাকে তার মতো করে, কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজন মনে করে না। মেঘ নীরার ভালোবাসা ও খুনসুটির মাধ্যমে খুব ভালোই দিন যেতে থাকে। এদিকে মেঘের পরীক্ষাও প্রায় শেষের দিকে। কাল এক বিষয় আছে, এরপর শেষ। যেহেতু মেঘদের নিজস্ব ব্যবসা আছে, তাই সে সেখানেই বসবে। তার বাবারও বয়স হচ্ছে, এবার থেকে সব দায়িত্ব তাকেই নিতে হবে। নীরা, আমার জন্য কফি নিয়ে এসো, অনেক মাথা ব্যথা করছে। ঠিক আছে, তুমি বসো, আমি আনছি। নীরা মেঘের জন্য কফি নিয়ে আসে। পড়া শেষ করে মেঘ খাবার খেয়ে শুয়ে পড়ে নীরার সাথে। আজ সকাল থেকে নীরার শরীরটা খুব খারাপ। 2 দিন বারবার মাথা ঘুরছে। মেঘ অফিস যেতে চাইছিল না, সে নীরাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল, কিন্তু নীরা বলে তার কিছু হয়নি, এমনি অসুস্থ লাগছে, কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তাই সে শুয়ে পড়ে। তার শাশুড়ি এসে কয়েকবার দেখে গিয়েছে তাকে। দুপুরে গোসল নিয়ে নীরা নিচে যায় খেতে, কিন্তু খাবার শেষ করার আগে সে দৌড়ে ওয়াশরুমের দিকে যায়। বমি করতে থাকে সে। বারবার বমি করার ফলে সে ভীষণ দুর্বল হয়ে পড়ে আর মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। সবাই মিলে তাকে বিছানায় শুয়ে দেখে, ডাক্তারকে কল দেয়। চৌধুরী বাড়িতে যেন খুশির শেষ নেই, সবাই খুব খুশি। আর এদিকে নীরা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। ডাক্তার যাওয়ার পর থেকে এরা এত খুশি। হঠাৎ তার ভাবনার মধ্যে মনি এসে হাজির হয় আর মেয়েকে জড়িয়ে ধরে। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, সবসময় দোয়া করি তোমাদের জন্য মা, তোমরা ভালো থেকো। মাম্মা, হয়েছে এটা কি? তোমরা কি নিয়ে এত খুশি তা আমায় বলো তো। জানতে পারবে বলে মনি চলে যায় নিচে। তখন মেঘ রুমে আসে। তুমি আজ এত তাড়াতাড়ি? মেঘ কোনো উত্তর না দিয়ে হাতের সবকিছু একপাশে রেখে দৌড়ে যায় নীরার কাছে। এসেই তার পেটের কাছে বসে অনেক চুমো দিতে থাকে। কি হয়েছে? মেঘ নীরার পেটে হাত দিয়ে বলে, এখানে এখানে আমাদের ভালোবাসার একটি অংশ বাড়ছে নীরা পাখি, এখানে এখানে। নীরার এবার খুশিতে চোখে পানি চলে এলো। আমি? তুমি আম্মু হতে চলেছ আর আমি আব্বু। বিকেলে রাহি আর রায়হানও এসেছিল। কয়েকদিন আগেই তাদের দুজনের খুব সুন্দর করে বিয়ে হলো। রায়হান একটা ভালো চাকরিও করে। এভাবেই কাটতে থাকে হাসি খুশির মধ্যে। কাটতে লাগলো দিনগুলো। মেঘ আর তার মা নীরাকে কোনো কাজই করতে দেয় না। বলতে গেলে মায়ের করা মানা, তুমি নিচে নামতে পারবে না বৌমা, আমি খাবার পাঠিয়ে দেব। এর মধ্যে মেঘের হুকুম তো আছেই, এটা করতে পারবে না, বেশি পানি ধরবে না, বাইরের সব খাওয়া বন্ধ, ওয়াশরুমেও যেতে হলে সাবধানে আস্তে আস্তে যাবে। এই দুষ্ট মিষ্টির শাসনে কাটতে লাগলো দিন। মেঘ নীরাকে ছোট বাচ্চার মতো শাসন করতে থাকে। দেখো নীরা, এটা খেয়ে নাও। আমি খাবো না, বললাম তো, তুমি খাও। খেয়ে নাও বললাম, না হলে কিন্তু আমি জোর করে খাওয়াবো তোমায়। না, আমি এই ফল দুধ খাবো না, আমার বমি পায়। আচ্ছা, একটু কষ্ট করে খাও প্লিজ, বাবুর জন্য হলেও প্লিজ। এবার নীরা ইচ্ছা না থাকার পরও খেয়ে নেয়। 4 মাস চলছে নীরার, কিন্তু ওর থেকেও চিন্তা বেশি মেঘের। কেমন যেন অজানা ভয় পাচ্ছে সে। যতদিন যাচ্ছে তত তার ভয় আরও চেপে ধরছে। তাই সে এখন বেশিরভাগ সময় নীরার সাথেই থাকে। এই কয় মাসে নীরা পুরো পুতুলের মতো ছিল, কিছুই তাকে করতে দেয়া হচ্ছে না। সামনে তার পরীক্ষা আছে, তাই আজ রাতে সে একটু বইটা নিয়েছে। সবে বইটা নিল, কিন্তু কোথা থেকে মেঘ এসে বলে, একদম না, তুমি এখন পড়তে বসবে না, এখন রেস্ট নাও, পরে দেখা যাবে সব। পেট এখন কিছুটা উঁচু হয়েছে নীরার। 5 মাস চলছে তার। প্রতিদিন মেঘ ছোট বাচ্চার মতো করে নীরার খেয়াল রাখে। মেঘ নীরার পেটে কান দিয়ে তার বাচ্চার সাথে কথা বলে। বাচ্চাকে বিভিন্ন নামে ডাকে সে, এটা ওটা বলে, নীরার নামে বিচার দেয়। দেখো সোনা, তোমার মাম্মাম অনেক পচা, বাবাকে একটু ভালোবাসে না, শুধু বকে বাবাকে। তুমি আসলে আমরা মাম্মামকে বকে দেবো, কেমন? এরকম হাস্যকর কথাবার্তা বলে সে, কিন্তু দিন শেষে রাতের বেলায় সবসময় সে কোনো এক ভয়ে থাকে। নীরা ঘুমিয়ে গেলে সে চেপে ধরতে চেয়েও ধরে না, তার ব্যথা লাগবে ভেবে। তবে তার এই যে অজানা ভয় কি আসলেই সত্যি হতে চলেছে? তো একটা পরীক্ষা থাকার কারণে আজ নীরাকে ভার্সিটি যেতে হবে, আর এদিকে মেঘও অফিসে যাবে। মেঘ নীরাকে নিয়ে বের হয় ভার্সিটির দিকে আর নামিয়ে দিয়ে বলে, শোনো, আমি আসবো তোমায় নিতে,
একা একা বের হতে হবে না, আর রাহির সাথে থাকবে। ঠিক আছে। আমি আসি। বলে মেঘ অফিসের দিকে রওনা হয়। নীরা 5 মাসের ফলে পেট উঁচু থাকার কারণে তার কেমন একটু অস্বস্তি হচ্ছিল, তাই সে একটা ঢিলা লং কুর্তি পরে ক্লাসে যেতেই সবার সাথে দেখা হয়। পরীক্ষা শেষ হয়েছে একটু আগে। মেঘকে কল দিলে সে জানায় সে আসছে, তাই নীরা আর রাহি বসে বসে কথা বলছে। দুই বান্ধবী অনেকদিন পর একসাথে হলো, তাই মনের মধ্যে যত কথা আছে সব একে অপরকে বলছে আর হাসাহাসি করছে। হেসে নাও নীরা, হেসে নাও। আর কিছুক্ষণ পর এমনিতেই কান্না করতে হবে। সব গল্পের ইতি ঘটবে। বছর কয়েক আগের ঘটনা যে আবারও ঘটতে চলেছে পুনরায়। সেদিনে বেঁচে যাওয়া যে কাল হবে আজ তোমার জন্য। আর আজকে তো তুমি একা না, তোমার বাচ্চাকেও শেষ করবে সাথে। মেঘ জ্যামের মধ্যে আটকে গেল। জ্যাম শেষ হলে সে প্রায় ভার্সিটি অবধি পৌঁছাতেই কল আসে রাহির। ভাইয়া, নীরা। কথার মাঝে নীরার খুব পানি পিপাসা পায়, তাই রাহি তাকে বসিয়ে পানি আনতে যায়। সে পুরোটা যেতেও পারেনি, তার আগে নীরার আওয়াজ পাওয়া যায়। কিছু ছেলে জোর করে তাকে গাড়িতে ওঠাচ্ছে। রাহি দৌড়ে গিয়ে ওকে বাঁচাতে চেষ্টা করে, তবে তাকে একটি ছেলে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার দরুন প্রচুর ব্যথাও পায় সে। কিন্তু সে ব্যথার চিন্তা করছে না, তার নীরাকে এই অবস্থায় কে আর কেন নিয়ে যাচ্ছে। সে অনেক চেষ্টা করেও পারেনি কিছু। চোখের পলকে ছুটে যায় গাড়ি, তবে সে গাড়ির নাম্বার নোট করেছে। সে সাথে সাথে মেঘ আর রায়হানকে কল দেয়। মেঘকে বলার সময় তার কথাই বের হচ্ছিল না মুখ দিয়ে, আটকে আসছিল সব। রাহির ভয় পাওয়া কণ্ঠে মেঘের বুক ধুকভুক করতে থাকে, তার অজানা ভয়। আমার নীরার কিছু হয়ে যায়নি তো? কি হয়েছে রাহি, বলো। আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি চলে এসেছি। ততক্ষণে রায়হানও চলে এলো। রাহি, রাহি, কি হয়েছে বলো? তোমার মাথা থেকে রক্ত পড়ছে কেন? আর নীরা কোথায়? রাহি সব ঘটনা খুলে বলে ওদের। মেঘ 2 কদম পিছিয়ে গেল। তার নীরাকে সে এখন কোথায় পাবে? এই অবস্থায় এই শরীর নিয়ে কি করবে সে? মেঘ ঘামতে থাকে, তার চোখে মুখে অন্ধকার নেমে আসে। মেঘ, মেঘ, তুই এখন ভেঙে পড়লে চলবে না। আমাদের যেই করে হোক বাঁচাতে হবে নীরাকে। আমি গাড়ির নম্বর নোট করেছি রায়হান। বলো মা। রাহি নাম্বারটা বললে সাথে সাথে তারা তাদের বন্ধু যে পুলিশের চাকরি করে তার কাছে পাঠায়। তোরা চিন্তা করিস না মেঘ, আমি এক্ষুনি দেখছি। মেঘ সবসময় নীরার ফোনের লোকেশন অন করে রাখত। হঠাৎ তার মনে পড়ে কাল রাতেও সে এটাই করেছে। সে নীরার ফোন কাল দেখার সময় লোকেশন অন করে। সে দ্রুত তার ফোনে নীরার লোকেশন ট্র্যাকিং করে আর গাড়িতে উঠে সে অনুযায়ী চলতে থাকে। তবে মধ্যপথেই তা থেমে যায়। মনে হয় ফোন অফ করে দিয়েছে, তাই আর পাচ্ছে না। মনি। রবিন। আরে বাবা, চিনে গেলে? তোমায় চিনবো না কেন? তোমার মতো খারাপ লোককে সবাই মনে রাখে। তা চিনে যেহেতু গিয়েছো তাহলে তো ভালোই। কেন ফোন দিয়েছো? আসলে তোমার একটা খবর দিতে ফোন দিয়েছিলাম। কি? তোমার মেয়ে কি যেন নাম? ও হ্যাঁ, নীরা বেটা। ও কোথায় জানো তো? এবার মনির মনে ভয় জেগে ওঠে। নীরা? কেন? রবিন ও কোথায়? আরে আরে, উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? কুল, ও আছে, এখনো বেঁচে আছে আর তোমার কাছে আছে, তবে বেশিক্ষণ না। একটু পর তাকে আর তার বাচ্চাকে মুক্তি দিয়ে দিব। মনের প্রাণ যায় যে অবস্থা। তুমি আমার মেয়েকে কিচ্ছু করবে না রবিন, ছেড়ে দাও আমার মেয়েকে, না হলে মেয়ে তোমার শেষ করে দেবে। ছেড়ে দাও। না, কয়েক বছর আগের ঘটনা আমি আবার ঘটাবো। যেভাবে আমার রাখিকে হারিয়েছি সেভাবে আমার মেয়েকে তো হারাতে পারবো না, তাই তোমার মেয়েকে মরতে হবে। আমার মেয়েকে কিছু করো না, ছেড়ে দাও ওকে, ও শরীর ভালো না এখন, প্লিজ। না 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 বলে ফোন রেখে দেয়। এদিকে মনির অবস্থা খারাপ। সে মেঘকে কল দেয়। মেঘ চিন্তায় পড়ে যায় কি বলবে না বলবে। সে ফোন রিসিভ করতে মনি কান্না করে বলে ওঠে, আমার মেয়েকে বাঁচাও বাবা, মেয়েটাকে মেরে ফেলবে। ও ও ও বাঁচাও। আম্মু তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। আর ওই রবিনকে আমি শেষ করে ফেলবো আমার নীরার কিছু হলে। গাড়ির নাম্বার অনুযায়ী তারা পৌঁছে যায় সেই জায়গাটায়। পরিত্যক্ত একটা বাড়ি, আশেপাশে গাছপালা দিয়ে ভর্তি। বাড়ির সামনে অনেকগুলো গার্ড রাখা। মেঘ আর রায়হান খুব সাবধানে এগোতে থাকে। নীরার জ্ঞান ফিরলে সে নিজেকে পরিত্যক্ত বাড়িতে দেখে ভয় পেয়ে যায়, তার চেয়ে বেশি সামনে বসে থাকা লোকগুলোকে দেখে। আমায় এখানে কেন নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব। কুল বেটা, এত হাইপার হইও না, তুমি তো অসুস্থ এখন। আমি বাড়ি যাবো, আমায় যেতে দিন। আর আপনারা কারা?
আমাদের পরিচয়টা না হয় পরেই জেনে নেবে। এখন নিজে চিন্তা করো। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি করেছি আমি? এবার রবিন এগিয়ে আসে নীরার কাছে। অন্যায় করেছিস তুই। কিসের অন্যায়? তোর এই পৃথিবীতে আশায় ছিল বড় অন্যায়। সেদিন তুই না আসলে বেঁচে যেত পাখি। আর এখন ওকে হারানোর পর আমার মেয়ের সাথে একই ঘটনা ঘটতে চলেছে, এই তোর জন্য, তোর এই বাচ্চার জন্য। আমার বাচ্চার জন্য? হ্যাঁ, তোর বাবা সোহেলকে আমার বোন রাখি খুব ভালোবাসতো, আর সে কিনা মনিকে ভালোবাসে। তারপর তোর মায়ের পেটে তুই আসিস। আমি চেষ্টা করেছিলাম তোর বাবা মাকে আলাদা করার, কিন্তু সেই মুহূর্তে তোর এই আগমন ভেঙে দিয়েছে ভিতর থেকে রাখিকে। তোকে মারার চেষ্টা করেও পারেনি মারতে, ওই সোহেলের জন্য। অবশেষে আত্মহত্যা করে, আর তার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি আমার মা। চলে গেছে আমাদের একা করে। সেদিন থেকে আমি ঠিক করিনি সব শেষ করে দিব। তার মানে পাপাইকে? হ্যাঁ, সোহেলকে আমি মেরেছি। নীরা কেমন বাকরুদ্ধ হয়ে গেল। এখন সেই পরিস্থিতি আবার তৈরি হচ্ছে কেন জানিস? তোর জন্য। আমার মেয়ে ভালোবাসে এই মেঘকে, আর তুই কিনা তোর মায়ের মতো আমার মেয়েকে ভালোবাসায় ভাগ বসাচ্ছিস। কে আপনার মেয়ে? আর আমি ভাগ কেন বসাবো? মেঘ আমার হাজবেন্ড, আর আমি তার বাচ্চার মা হতে যাচ্ছি। সেটাই তো বড় অন্যায়। আমার মেয়েও যে রাখির মতো পরিস্থিতিতে পড়েছে, আর আমি চাই না ওকে হারাতে। কে সে? আমি। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। এই লোকটা তোমার বাবা? আমার বাবা। আর আমি ওনার মেয়ে রূপালী শিকদার। তোমরা যে যা ইচ্ছে হও না কেন, আমার ভাবার বিষয় না। আমাকে এখানে আটকে রাখলে, জানলে না, তোমার শেষ করে দেবে একদম মেঘ। এই মেয়ে, চুপ কর, চুপ কর তুই। তোর জন্য আমার মেঘকে পাওয়া হলো না, আমি তোকে শেষ করে দিব। মেঘ তো তোমায় কোনো দিনই ভালোবাসেনি, ও আমায় ভালোবাসে। সেটাই তো বড় সমস্যা। তাই তো আজ সেই সমস্যার সমাধান করব তোকে মেঘের জীবন থেকে সরিয়ে। পারবে না, পারবে না তুমি কিছু করতে। মেঘের জীবন থাকতে সে কোনোদিনও তার বউ বাচ্চাকে কিছু হতে দিবে না। নীরা, বেশি সময় নেই কিন্তু। আমি তোমাকে আর তোমার বাচ্চাকে মেরেই ফেলবো, তারপর মেঘ আমার হবে। আমার ভালোবাসা জোর করে হয় না রূপাপু। তুমি কি ভেবেছো আমায় বলে মেঘ তোমায় বিয়ে করবে? বোকা মেয়ে, আসলে তুমি অনেক বোকা। মেঘ তোমায় বোনের নজরে দেখে, আর কোনোদিনও ভালোবাসেনি সে, তোমায় বাসবেও না। নীরার কথায় পুরো শরীরে আগুন ধরে যায় রূপার। সে রেগে ঠাস করে একটা চড় দেয় নীরাকে, যার ফলে তার ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। মাথাটা কেমন ঘুরে উঠল নীরার। একে তো অসুস্থ শরীর, তার উপর এমন জঘন্য কথা আর বিশ্বাসঘাতকতা, সবকিছুই কেমন যেন একটা মারাত্মক পরিবেশ তৈরি করছে। নীরা শুধু এটা ভাবছে, সারা জীবন সে শুনে এসেছে তার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু এখন তো সে পুরো শকড। তাকে বাঁচাতে তার বাবা মরেছে। ভালোবাসা ভালো, তবে এত জঘন্য মনোভাব নিয়ে যারা চলে তারা কোনোভাবেই ভালোবাসা পাওয়ার যোগ্য না। নীরার প্রচুর রাগ হচ্ছে রূপার উপর। একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা গর্ভবতী মেয়েকে এভাবে টর্চার করে। কোথায় হারালে? হারাইনি, ভাবছি একটা মানুষের মন মানসিকতা কিভাবে এত নোংরা হয়। বাবা, আমি আর নিতে পারছি না। ওকে মেরে দাও তুমি, একদম শেষ করে দাও ওকে আর ওর বাচ্চাকে। তুমি এত হাইপার হয়ে না মামুনি, তুমি ঠান্ডা হও। ওকে আমি এমনি মেরে ফেলবো। আমার রাখি চলে গেছে যেখানে, সেখানে ওখানে বাঁচিয়ে আর কি করার। রেডি হয়ে নাও নীরা বেটা, তোমার সময় শেষ। নীরার অবস্থা একদম যায়। সত্যি কি ওর বাচ্চাকে আর ওকে মরতে হবে এই নির্জন জায়গায়? শেষবারের মতো কি মেঘকে একবারও দেখতে পাবে না? রবিন নীরাকে মারতে গুলিটা তাক করতে হঠাৎ দরজাটা ভেঙে দুভাগ হয়ে যায়। আজ শুনে পেছনে তাকাতেই নীরার যেন জানে পানি এলো। সে আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানাতে লাগলো। মেঘকে দেখে রূপা একেবারে তাজ্জব বনে গেল। সে আশাই করেনি তাকে এই মুহূর্তে এখানে। মেঘের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে এগোতেই নীরার দিকে রবিনের তাক করা গুলি দেখে থেমে যায়। এই না না না, একদম এগোবো না, তাহলে তোমার বউ বাচ্চাকে এখানেই মেরে দিব। রায়হান আর মেঘ দাঁড়িয়ে যায় সেখানে। নীরার ঠোঁটের দিকে তাকাতেই রক্ত দেখে আরো মাথা খারাপ হয়ে যায় মেঘের। ওকে কে মেরেছে? আমি মেরেছি। এটা তো তেমন কিছুই না। তুই কেন এমন করছিস? কি করেছে ও তোকে?
হ্যাঁ আমি। আরও কি করেছে? কেড়ে নিয়েছে তোকে আমার থেকে। আমি তোকে সেই কখন থেকে ভালোবাসি তুই জানিস? আর তুই কি না আমাকে কোনোদিন ওই নজরে দেখি শুনি? তুই ওকে এই নীরাকে ভালোবাসলি কেন? কেন? এমন কি আছে ওর মধ্যে যে ওকেই তোর ভালোবাসতে হলো, আমায় বাসলি না? তোকে আমি কোনো কালেই জীবনসঙ্গী হিসেবে দেখিনি, শুধু বন্ধুই ছিলি, তার চেয়ে বেশি কিছু না। আর বললি না ওর মধ্যে কি দেখেছি? মন, সুন্দর মন আর ভালোবাসার মতো সব কিছুই আছে ওর মধ্যে, তাই আমি ওকে ভালোবাসি। ভালোবাসা এসব আমি মানি না। আমি তোকে চাই, তার জন্য আমার যা করার আমি করব। তুই জানিস সেদিন আমাদের বিদায় অনুষ্ঠানের দিন আমি তোকে প্রপোজ করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই ওই রবিকে তুই বললি যে তুই ওকে বিয়ে করেছিস, তোর বউও। তখনই আমি ঠিক করে রেখেছিলাম ওকে আমি শেষ করব, কিন্তু কি হলো? শেষমেশ তোর বাচ্চার মা হতে চললো ও। আমি জানতাম তুই ওর ক্ষতি করতে চাইতি সবসময়, তাই তো ওকে আমি আগলে রাখতাম। তুই জানতি মানে? মানে এটাই যে সেদিন ভার্সিটি থেকে যে নীরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেদিনই আমি জেনে গেছি সব তোর কাজ। ছেলেটা আমায় বলে দিয়েছে। বলে মেঘ পুরো ঘটনা বলে রূপাকে। এতক্ষণ কথা হলেও এবার রবিনের ইশারা পেয়ে ছেলেগুলো এগিয়ে যায় ওদের মারতে। শুরু হয়ে যায় মারামারি। অবস্থা বেগতিক দেখে নীরা একপাশ হয়ে যায়। ঠিক তখনই রূপা পেছন থেকে বড় লাঠি নিয়ে এগোয় নীরার দিকে। যেই না বাড়ি দিবে ঠিক তখনই রায়হান এসে ধরে নীরাকে, আর বাড়ি লাগে রায়হানের। তবে সে দমেনি, নীরাকে আগলে অন্যদের মোকাবেলা করতে থাকে। মেঘ এসে রূপার থেকে লাঠিটা নিয়ে জোরে জোরে কটা থাপ্পড় মারে রূপাকে। ছিটকে পড়ে যায় সে। রবিন গুলি মারতে সেখানে পুলিশ নিয়ে হাজির হয় রাহি আর মনি, আর তারা আশেপাশের সবাইকেই ধরে ফেলে, আর সাথে রবিনকেও। তার বিরুদ্ধে সকল তথ্য আগেই তাদের দিয়ে দেওয়া হয়েছে, আর রূপার করার কাজের সকল প্রমাণ রেকর্ড করা আছে সব। তার ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে। সবাইকে পুলিশ আটক করলে মেঘ দৌড়ে যায় নীরার কাছে, তাকে হাজারো চুমুতে ভরিয়ে দেয়। কোথায় ব্যথা লেগেছে সোনা, বলো না, কষ্ট হচ্ছে? নীরা পাখি এতক্ষণ ভয়ে থাকার কারণে অসুস্থ শরীরটি আরো ভেঙে পড়ে, সে অজ্ঞান হয়ে যায়। মেঘ, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিতে হবে। ধন্যবাদ তুহিন, তুই ঠিক সময় না এলে আজ আমি আমার প্রাণ পাখিকে বাঁচাতে পারতাম না। আরে ধন্যবাদের কি আছে, এটা আমাদের কর্তব্য। তুই নীরাকে হাসপাতালে নে, আর ওদের ব্যবস্থা আমি করছি। আসি। বলে মেঘ নীরাকে কোলে নিয়েই এগিয়ে যায়। মেয়ের এত বড় বিপদে পুরো ভেঙে পড়েছে মনি, আর মেঘ চিন্তায় অস্থির। নীরাকে একটু আগেই কেবিনে নিয়ে গেছে চেক আপ করতে, কোনো সমস্যা হয়েছে কিনা। সে পায়চারি করছে আর দোয়া করছে যেন বাচ্চা নীরা ভালো থাকে। রায়হান বারবার তাকে ভরসা দিচ্ছে। হাসপাতালে প্রায় সবাই পৌঁছে গেছে অনেক আগে। ডাক্তারকে আসতে দেখে মেঘ এগিয়ে যায়। মিস্টার চৌধুরী। কেমন আছে আমার নীরা ডাক্তার? ও ঠিক আছে তো? বেবি ঠিক আছে তো? বলুন না। আরে শান্ত হন মিস্টার চৌধুরী, সবাই ঠিক আছে। আপনার বউ বাচ্চা সবাই ঠিক আছে। ভয়ের কারণে ওনার এই অবস্থা হয়েছিল, এখন ঠিক আছে। ধন্যবাদ ডাক্তার। তবে ওনার আরো বেশি করে খেয়াল রাখতে হবে, এভাবে ভয় পেলে সামনে আরো ক্ষতি হতে পারে। অবশ্যই আমরা খেয়াল রাখবো। এখন কি ওকে বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিয়ে যেতে পারেন, তবে খেয়াল রাখবেন বেশি বেশি। নীরাকে বাড়ি নিয়ে আসা হলো। মেঘ ওকে রুমে নিয়ে আসে। একে একে সবাই এসে ওকে এটা ওটা বলছে, হাসাচ্ছে, কিন্তু তার মনোযোগ নেই। সে তার মাকে ডেকে বলে, মাম্মাম, বলো মা। আমার জন্য পাপাই মরেছে তাই না? আর তোমরা আমায় বলতে অ্যাক্সিডেন্ট? না, একদম না, তোমার জন্য না, তুমি তো জানো সব। হ্যাঁ আমি না, আর এসব বিষয়ে কোনো কথা না। এখন তুমি শুধু তোমার আর তোমার বাচ্চার কথা চিন্তা করবে। জানো আজ মেঘের অবস্থা কেমন হয়েছিল? ও তোমাকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিল। এরপর রাহি এসে বলে তাদের সাথে থাকাকালীন মেঘের অবস্থা নিয়ে। রাত 11টা প্রায়। সবাই একা একে খেয়ে নিল। নীরাকে মেঘ এসে খাইয়ে গেছে। খাবার খেয়ে মেঘ নিচে সব রেখে একেবারে ঘুমানোর প্রস্তুতি নিয়ে উপরে আসে। মেঘ, বলো পাখি। নীরা কিছু না বলে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও জড়িয়ে ধরে নীরাকে। আজ অল্প সময়ের জন্য আমার মনে হয়েছিল আমি হারিয়ে ফেলেছি তোমাদের। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচতাম বলো? এভাবে দিন তারিখ যেতে লাগলো সবার। এরপর নীরাকে আর ভার্সিটি যেতে দেয়নি মেঘ। সে বলেছে 2 বছর পরে সব আবার শুরু করলেও সমস্যা নেই। আর নীরাও তা ঠিক ভেবেছে, কারণ সে এখন নিজে ভালোভাবে হাঁটা চলাই করতে পারে না, তাই সেও মেনে নেয়। নীরার এখন 8 মাস চলছে। পেটটা এখন অনেক বড়ই। আর মেঘও এখন আর অফিস যায় না, সে সব কাজ ঘরে বসেই করে। বাড়ির সবাই সারাদিন নীরার পেছনে পড়ে থাকে, তার কি লাগবে না লাগবে তা দেখাশোনা করে।
বর্তমান দিনগুলো খুবই খারাপ যাচ্ছে নীরার। এই বসে থাকলে পা ফুলে যায়, আর বেশি হাঁটাচলা করলে ক্লান্ত হয়ে যায়। আর মেঘ তো আছেই, এখন এটা খাও সেটা খাও বলে মাথা খারাপ করার জন্য। মেঘ সবসময় নীরার পেটে মাথা রেখে তার বাচ্চাদের সাথে কথা বলে। হ্যাঁ, ওদের টুইন বেবি হবে। কয়েকদিন আগেই তারা ডাক্তার দেখিয়ে জানলো। সবাই তো মহা খুশি, মেঘও বেশ খুশি। সে তো বলতো তার একটা ছোট্ট নীরা পাখি চাই, আর নীরা বলতো তার একটা ছোট্ট মেঘ। বিকেল হতে মুখ ফুলিয়ে বসে আছে নীরা। না, একদম না নীরা, আমি এই সময় তোমার এই আবদার মোটেই রাখতে পারবো না। আমি বলেছি আমার চাই চাই আর এক্ষুনি চাই। না, এখন তো ভুলেও না, এগুলো ভালো না। আমি বলেছি তুমি এক্ষুনি এনে দেবে আমায় বেলপুরি আর ফুচকা। না, আমি মোটে এনে দেব না। এখন এগুলো খেলে তোমার ক্ষতি হবে, শরীর খারাপ করবে, তাই আমি আনবো না। দেখেছো বাবুরা, তোমাদের পাপাই খুব কিপটে, আমাদের জন্য সামান্য একটু খরচ করছে না। দেখেছো, আমরা কথাই বলবো না তার সাথে, কেমন? যাই বলো না কেন, আমি এনে দিচ্ছি না, এটাই শেষ কথা আমার। রাতে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে আসে। মেঘও ঘুমোতে আসে। মেঘ কেবলই বিছানায় শুয়েই নীরাকে জড়িয়ে ধরবে, ঠিক তখনই এক ঝটকায় মেঘের হাত সরিয়ে দেয়। একদম আমায় ধরবে না বলে দিলাম। কেন, কি হয়েছে? কিছু হয়নি, ধরবে না আমায়, ব্যাস। আরে নীরা পাখি, তুমি রেগে আছো কেন বলো? একদম পাখিটাকে কিছু বলবে না তো আমায়, কিপটা লোক একটা। মেঘ এবার বুঝলো যে বিকেলে তার আদুরে বউয়ের কথা না শোনায় এমন রেগে বোম হয়ে আছে। ওই খাবারগুলো এখন তোমার জন্য ভালো হবে না সোনা, তাই তো বারণ করেছি। এভাবে রাগ করো না প্লিজ। একদম এভাবে কথা বলবে না, যাও, ঘুম পাচ্ছে আমার, একদম ধরবে না আজ। তুমি তো জানো তোমাকে বুকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। আমি কিছু শুনতে চাই না। মেঘ এবার জোর করে তার দিকে ফেরালো নীরাকে। তুমি কি জানো তোমার এই মুখ ফুলিয়ে রাখায় তোমায় কতটা কিউট লাগছে? এখন কিন্তু কিছু করতে পারবো না আমি। প্লিজ এমন করে থেকো না, তোমাকে একদম টমেটোর মতো লাগছে। আমি এখন চাইলেও কিছু করতে পারবো না। প্লিজ সোনা পাখি, হাসো একটু। নীরার মাথা ঘুরছে মেঘের কথা শুনে। লোকটা এমন কেন? অসভ্য লোক, সারাক্ষণ মাথায় শুধু এগুলোই করে তোমার। হ্যাঁ, আরে না না, কি বলো, একদমই না। আমি তো শুধু তোমাকে বলছি এভাবে কিউট বাচ্চাদের মতো ফেস করে রাখলে যে নিজেকে কন্ট্রোল করা দেয়, কিন্তু আমি তো কিছু করতে পারবো না এখন। এরপর নীরাকে টেনে কাছে এনে বুকে জড়িয়ে ধরে। জানো, তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন আমি সাথে সাথেই থেমে গিয়েছিলাম। আমার মনে হয়েছে তোমার সামনে গিয়ে কথা বলি। তোমার হাস্যোজ্জ্বল মুখটা আমার চোখে এখনো ভাসছে। কিভাবে সেদিন তুমি বৃষ্টিতে দৌড়ে পাশের দোকানে গিয়ে তোমার বন্ধুদের সাথে হাসছিলে, মজা করছিলে, আর মুখে অমায়িক হাসি রেখে হাত বিভিন্নভাবে নাড়িয়ে মজা করছিলে, আর মন ভরে ফুচকা খাচ্ছিলে। জানো, আমার মনে হচ্ছিল দেখেই যাই তোমায় পুরোটা সময়। এটা আবার কখন? আমার জানা মতে যখন আমাদের প্রথম দেখা হলো সেদিনই তুমি আমায় 2টো থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলে। আরে না আমার জান পাখি, তার 2 বছর আগ থেকেই আমি তোমায় ভালোবাসতাম। তাহলে বলনি কেন? সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম তাই। এখন বেশি কথা না বলে ঘুমাও তো, অনেক রাত হয়েছে। এত কেন ভালোবাসা আমায়? এখন যদি সব ভালোবাসা একসাথে দিয়ে দাও তাহলে তো দেখা যাবে পরে আর ভালোবাসাই থাকবে না। তোমার প্রতি আমার ভালোবাসা কখনো ফুরাবে না পাখি, কারণ তোমার আমার ভালোবাসা যে অফুরন্ত ভালোবাসা, যা কোনো দিন ফুরাবে না, দিনকে দিন আরও বাড়বে, বুঝলে আমার বাচ্চাদের মাম্মাম। এরপর নীরাকে মেঘ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বিকেল থেকে শরীরটা নীরার তেমন ভালো যাচ্ছে না, হালকা হালকা পেটে ব্যথাও করছে। তবে এই সময় এটা স্বাভাবিক মনে করে সে আর বাড়ির কাউকে বলে না। শুধু শুধু সবাই উত্তেজিত হয়ে যাবে, তাই সে কাউকেই বলে না। কিন্তু সন্ধ্যার পরে ব্যথা বাড়তেই থাকে, যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। রুমে মাত্রই মেঘ আসলো। তাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, ঘামে ভেজা শরীর। নীরার পেটে একটু আগে হালকা ব্যথা করলো, এখন তো এতটা বেড়েছে তা বলার মতো না। এটা প্রসব বেদনা। কিন্তু মেঘের ক্লান্ত চেহারা দেখে আর কিছু বলে না নীরা। সে খাট থেকে নামতে লাগে, তার খেয়াল নিচে গিয়ে মাকে বলবে। কি হয়েছে পাখি, কোথায় যাচ্ছ? বলে মেঘ এসে পাশে বসে নীরার। নীরা মুখ দিয়ে কোনো কথাই যেন বের হচ্ছে না, তার পুরো শরীর ঘামছে কেবল। মেঘ নীরার এমন অবস্থা দেখে তার কাছে এসে উত্তেজিত হয়ে পড়ে। কি হয়েছে বলো আমায়, ব্যথা করছে, খারাপ লাগছে, বলো না কি কষ্ট হচ্ছে। নীরা এবার কেঁদে দেয়। ওর পেটে ব্যথা করছে, অনেক ভীষণ ব্যথা করছে, আমি মরে যাচ্ছি। মেঘের ভীষণ ভয় পেয়ে যায়। সে যেন বুঝে উঠতে পারছে না কি করবে এই মুহূর্তে সে। নীরা একটা জোরে চিৎকার দিয়ে উঠল। তার ব্যথা এতটা বেড়েছে যে সে আর সহ্যই করতে পারছে না। সবাই ওদের রুমে এসে জড়ো হয়। তারা বুঝেছে যে নীরার ব্যথা উঠেছে।
মেঘ পাজা কোলে তুলে নেয় নীরাকে। কষ্ট হলেও এখন তো নীরা হাঁটতে পারছে না, তাই মেঘ কোলে নিয়ে ছুট লাগায়। গাড়িতে বসে সে গাড়ি চালাতে আর পেছনে তার মা আর নিশি বসে। কাকি বাকিদের নিয়ে আসছে বলে ওদের পাঠিয়ে দেয়। আজ যেন গাড়ি আর জোরে চলছেই না। এদিকে মেঘের অবস্থাও বেহাল। সে ভয়ে আছে প্রচুর। কি হয় না হয় তা নিয়ে সে ভীষণ ভয়ে আছে। তার মাথায় সব উল্টো চিন্তা আসছে। তার নীরাকে হারানোর ভয়ে চেপে ধরেছে তাকে। এদিকে পেছনে নীরা ব্যথায় কান্না করছে কেবল। সে সহ্যই করতে পারছে না। মেঘ কল লাগায় রায়হানকে আর সব বলে, আর হাসপাতালে সবকিছু ঠিক করে রাখতে বলে। রায়হানও মেঘের কথা মতো কাজ করে। সবাই বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে ডাক্তারের। মেঘ একপাশে দাঁড়িয়ে কেবল দোয়াই করে যাচ্ছে তার প্রাণ পাখি যেন ঠিক হয়ে যায়, বাচ্চারা যেন ঠিক থাকে। তাই এইসব চিন্তার মাঝে হঠাৎ বাচ্চার আওয়াজ কানে এলো। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কয়েক মিনিট পর আবারও একটা বাচ্চার কান্নার আওয়াজ কানে এলো। সবাই খুশি হয়ে গেল। এর কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো। ডাক্তার, আমার নীরা কেমন আছে? ও ঠিক আছে তো? ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ এবং বাচ্চারা উভয়ই ঠিক আছে। একটু পর ওনাকে কেবিনে নিয়ে যাওয়া হবে, তখন দেখা করতে পারবেন। নীরাকে কেবিনে নিয়ে যাওয়া হলো। সবাই মেঘকে পাঠায় তার কাছে। মেঘ আস্তে আস্তে নীরার কাছে যায়। নীরা চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ গিয়ে আলতো করে হাত রাখে নীরার মাথায়। নীরা বুঝে কে এসেছে, যার অপেক্ষায় সে ছিল। মেঘ, হ্যাঁ, তার মেঘই এসেছে। নীরা নীরা চোখ খুলে দেখো মেঘ, আমাদের বেবিরা। মেঘের চোখ দিয়ে পানি পড়ছে, তবে আনন্দের। সে বাবা হয়ে গেছে। তার একটা না দুইটা বাচ্চা হয়েছে। একদম তোমার মতো হয়েছে দেখতে। না না, আমাদের মতো। একে একে সবাই এসে বাচ্চাদের দেখে যায়। রাইহু এসে অনেক আদর করে। ছেলে মেয়ে দুটো একেবারে তাদের বাবা মায়ের মতো হয়েছে। নীরাকে 3 দিন পরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুরো বাড়ি খুশিতে মেতে উঠেছে। পাভেল এসেছে, নিহাল এসেছে, রূপল, আরও বাড়ির সবাই। এখন পাভেল অনেকটা নর্মাল হয়েছে। সে বুঝেছে নীরা তার হবে না। আর এখন তার মনে যে একজন এসেছে, যে তাকে খুব ভালোবাসে। পাভেলও তাকে ভালোবাসে, কিন্তু তার প্রথম ভালোবাসা তো নীরা। নীরার জায়গাটা যে এখনও সে তার মনের মানুষকে দিতে পারছে না। তবে সে যথাসাধ্য চেষ্টা করবে নিজেকে আর যে তাকে ভালোবাসে তাকে খুশি রাখার। এভাবে কেটে যেতে লাগলো সবার দিন। আস্তে আস্তে বড় হতে লাগলো নীরা মেঘের ছেলে মেয়ে। মেঘা, আমি কিন্তু এখন তোমার বকবো বলে দিলাম। আমার মেয়েকে কে বকবে? শুধু তোমার মেয়েকে না, তোমাকেও ছাড়বো না। আমি আবার কি করলাম? কি করনি তুমি সেটা বলো। আমার মাথা গরম করবে না, একদম বলে দিলাম। বাবা মেয়ে ছেলে পাগল করে দিচ্ছে আমায়। এখন তোমার মেয়েকে খাও, তা না হলে তোমায় কি করি তুমি দেখবে। আসো মাম্মাম, আমার কাছে আসো। তোমার মাম্মাম রেগে গেছে, এখন আমাদের বকবে। নীল কোথায়? ওদের ছেলে মেয়ে মেঘা আর নীল। নীল কয়েক মিনিটের বড় মেঘার থেকে। রাতে সবাই খাবার খেয়ে নেয়। বাচ্চারা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। নীরার আর মেঘের মাঝে এখন অনেক দূরত্ব। মাঝখানে বাচ্চারা আর পাশে তারা দুজন। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, নীরাও যায়। কি হয়েছে মেঘ, এখানে কি করছো? কিছু না পাখি। নীরা সামনে চেয়ারে মেঘকে বসিয়ে নিজেও মেঘের কোলে বসে পড়ে। মেঘ নীরাকে জড়িয়ে নেয় নিজের মধ্যে। অনেক ভালোবাসি আমার বাচ্চাদের আম্মু, খুব খুব খুব। আমিও ভালোবাসি আমার বড়মশাই, আমার বাচ্চাদের আব্বু। মেঘ একটা বাঁকা হাসি দিয়ে বলে, তা পাখি, বাচ্চারা তো বড় হচ্ছে। 3 বছর হয়ে গেল তাদের। তোমার কি মনে হয় না ওদের আরেকটা ছোট ভাই বোনের দরকার আছে? তোমার বাজে কথা এখনো গেল না, তাই না? 2টো বাচ্চার বাপ হয়ে গেলে তারপরেও এখনো আবার এসব বলছো? তুমি তো ওদের থেকেও বড় বাচ্চা, তোমাকে সামলাতে আমি হিমশিম খেয়ে যাই। আবার তার সাথে তোমার বাচ্চারা তো আছেই। মেঘ হেসে জড়িয়ে ধরে নীরাকে। অনেক বেশি ভালোবাসি গো পাখি তোমায়। তোমাকে যতই ভালোবাসি না কেন কম পড়ে যায় যেন। কখনো শেষ হবে না এই ভালোবাসা, বরং দিন দিন আরও বাড়বে। কখনো শেষ না হোক আমাদের এই ভালোবাসা, আমাদের দুজনের এই ভালোবাসা যে অফুরন্ত ভালোবাসা।